আসছে ঈদুল আজহার পর বাংলাদেশের রাজনীতিতে উত্তেজনা বাড়তে পারে এমনটাই ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা, এবং তারা সেই সাথে বলছেন দ্রুত নির্বাচনের পক্ষে বিপক্ষে শক্ত অবস্থান তৈরি করতে রাজপথে নামতে পারে দলগুলো। সুপ্রিয় দর্শক, আজ আলোচনা করব ঈদের পরে কেমন হতে পারে রাজনৈতিক পরিস্থিতি, এই বিষয়গুলো নিয়ে। আমি রাবেয়া ইসলাম স্নেহা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যায়। আমাদের আলোচনাটা এগিয়ে নিতে দুজন সম্মানীয় অতিথি আমাদের সাথে উপস্থিত রয়েছেন, একে একে পরিচিত হব তাদের সাথে। আমার প্রথমেই ডানে রয়েছেন খন্দকার মাসুকুর রহমান মাসুক, সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি। এরপরেই রয়েছেন ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, সহযোগী অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। আমি প্রথমে আসতে চাই খন্দকার মাসুকুর রহমান মাসুক, আপনার কাছে। তার আগে কিছু বিষয় যদি একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে আমরা জানি যে গত 2রা জুন দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এক দফা বড় পদক্ষেপ নিলেন। তিনি সরাসরি 26টি রাজনৈতিক দলের সাথে বসেছেন, তার উদ্দেশ্য সংস্কার এবং নির্বাচন ঘিরে সংলাপ। কিন্তু দেখা যাচ্ছে যে রাজনৈতিক অঙ্গনে এর পরপরই কিছু তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। সেই সাথে আরো একটি বিষয় জানিয়ে রাখি, জাপান সফরকালে তিনি একটি কথা বলেছিলেন যে একমাত্র একটি দল ছাড়া একটি দলই শুধু ডিসেম্বরে নির্বাচন চায় এবং বাকি সবাই এই নির্বাচনের পক্ষে নয়। এই বিষয়টি যদি একটু আপনি বিশ্লেষণ করে আমাদের জানাতেন। ধন্যবাদ আপনাকে, সম্মানিত আলোচককে। আর কয়েক ঘন্টা পর মুসলমানদের একটা বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা, তাই আমি ধর্মপরায়ণ মুসলমানদের সকলকে জানাই ঈদ মোবারক। 1 ঘন্টা পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব। উনি যখন দায়িত্ব গ্রহণ করে তারপর থেকে বিভিন্ন রাজনৈতিক দল, দেশের মানুষের মধ্যে একটি উদ্বিগ্ন উৎকণ্ঠা অতিবাহিত করছে। বিশেষ করে জাতীয় সংসদে নির্বাচন এবং সংস্কার সহ জাতীয় অনেক কিছু ইস্যু, মীমাংসিত অমীমাংসিত ইস্যু নিয়ে জনগণ এবং এদেশের ক্রিয়াশীল রাজনৈতিক দলের মধ্যে একটি দূরত্ব বা অস্থিরতা লক্ষ্য করা যায়। আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব 1 ঘন্টা পর যে ভাষণ দিবেন জাতির উদ্দেশ্যে, উনি দিক নির্দেশনাপূর্ণ ভাষণ দিবেন। এ বিষয়ে উনি সুনির্দিষ্টভাবে বলবেন। কি কারণে সুনির্দিষ্ট শব্দটা আমি ব্যবহার করলাম দেখেন, এদেশের মানুষের একটি রিক্সাওয়ালা, লিফটম্যান, আর এই উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিচার, ভোট কিন্তু একটাই, ওনার ভোট একটা, উনিও ভোট একটা। সেই ভোটের অধিকার থেকে দীর্ঘদিন বঞ্চিত তারা, এই রাষ্ট্রের মালিক যারা, সেই মালিকানা ফিরিয়ে পাওয়ার জন্য উনি এই ভোটটা দিবেন। দীর্ঘদিন এই ভোট থেকে বঞ্চিত সেই ফ্যাসিস্টের বিদায় হওয়ার পর একটা ভোটের আকাঙ্ক্ষা, মানুষের প্রত্যাশা ছিল। কি কারণে প্রত্যাশার কথা বলবো, আপনার মনে আছে দীর্ঘ 9 বছর স্বৈরাচারের সাথে বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের শিক্ষা জীবনের সোনালী দিনগুলো আমরা রাজপথে কাটিয়েছি। যে কথাটি আমরা প্রায়শই বলি, যে বয়সে ছাত্ররা, ছেলেরা তাদের ফ্রেন্ড নিয়ে বাবলা তলায় গল্প করে, বিশেষ করে মেয়েদের সাথে, সেই সময় আমরা উত্তপ্ত রাজপথে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। এরশাদ বিদায়ের পর একটি তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে নির্বাচন হয়েছে, জনগণের প্রতিনিধি সরকার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। অন্তত পক্ষে আমরা এটুকুই সান্ত্বনা দিয়েছি, আমরা ভোটের অধিকার গণতন্ত্র ফিরিয়ে দিয়েছি। ঠিক 11 তথাকথিত 11 2 বছর, ফ্যাসিস্ট আওয়ামী লীগের 15.5 বছর,
এদেশের মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছিল, ভোটের অধিকার হরণ করা হয়েছিল, নির্বাচনী ব্যবস্থা ভেঙে দেওয়া হয়েছিল। ফ্যাসিস্টের বহুত আত্মত্যাগ, রক্তের বিনিময়, বহুত মানুষের জীবনের বিনিময়, বিএনপির প্রায় 1000 লোকের পঙ্গুত্ব বরণ করছে। কেউ হাত নাই, কেউ পা নাই, চোখ নাই। গুম রয়েছে প্রায় 1000-এর মতো। আমরা প্রায়শই বলি, দেখুন আমার পিতা মাতা মারা গিয়েছে, আমরা তার কবর জিয়ারত করি, মৃত্যু দিন দোয়া করি। আমি লিখতে পারি আমার নাম অত, পিতার নাম মৃত অমক। যারা গুম হয়েছে তাদের পিতা মাতা বলতে পারে না বাবা কোথায়, মৃত জীবিত কিছুই লিখতে পারে না। এই বিষয়ে একটি অধ্যাদেশ হয়তো জারি হবে। যে কারণটিকে সামনে রেখে হয়েছে এই ভোটের অধিকার, নির্বাচনী ব্যবস্থা ভেঙে দেওয়ার কারণে, এত কিছু ত্যাগের বিনিময় পর ফ্যাসিস্ট বিদায়ের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালে একটা সরকার ক্ষমতায় বসেছে। সঙ্গত কারণে জনগণের প্রত্যাশা ছিল এবার আমরা ভোট দিয়ে একটা গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ফিরে আসবে সব ক্ষেত্রেই। আজকে 9 মাসে তার লক্ষণ নাই। এই জন্য জনগণ এবং জনগণের প্রতিনিধিত্ব করে যারা, যেসব রাজনৈতিক দল, তাদের সাথে একটি ধোঁয়াশার তৈরি হয়েছে। আমি আশা করব ডক্টর ইউনূস সাহেব বিচক্ষণ ব্যক্তি, তিনি জনগণের এই ভাষা বুঝতে পারবেন। আর একটি অপ্রীতিকর ঘটনা ঘটার পূর্বেই উনি একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ক্রেডিবল নির্বাচনের ব্যবস্থা করবেন। এই ভাষণে সেই দিক নির্দেশনা। মাশুকুর রহমান, মাশুক, আপনার কাছে আপনার কথাটি ধরেই যদি একটি প্রশ্ন রাখি, আপনি বলছিলেন যে বিগত 15 বছরে দেশের যে পরিস্থিতির কথা আপনি উল্লেখ করছিলেন, গুম হওয়ার কথা, খুন হওয়ার কথা উল্লেখ করেছেন, সেই সাথে মানুষের ভোটের অধিকার থেকে মানুষ বঞ্চিত বলেছেন। কিন্তু একই কথা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারও বলছে। তারা বলছেন এই পরিস্থিতিটাকে সংস্কার করে, বিচার করে তারপর সুষ্ঠু একটি নির্বাচনের কথা তারা বলছেন। তাহলে সেই সাথে একমত হতে পারছেন না কেন? দেখুন, ডক্টর ইউনূস সাহেব সহ যারা এই অন্তর্বর্তী সরকারে কি পয়েন্টে আছে, কেউ কোনো রাজনৈতিক দলের কর্মী নয়। অন্তর্বর্তী সরকার তো বলছেন বিচার করবেন, দোষীদের বিচার করবেন, সুষ্ঠু একটা পরিবেশ সৃষ্টি করে নির্বাচন দিবেন। এই ফ্যাসিস্ট বিরুদ্ধে যারা সংগ্রাম করেছে, কেউ কি বলেছে আমরা বিচার চাই না? সংস্কারের কথা বলেছে, আমরাই তো বলেছি সংস্কারের কথা প্রথম। আপনি দেখুন, মনে করেন 2023 সালে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা সংস্কার জাতির সামনে আমরা উপস্থাপন করেছিলাম। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আজকে যেটা সংস্কার মনে হয়, সংস্কার কার জন্য? জনগণের জন্য। আজকে যেটা মনে হয় এইটাই সংস্কার করার দরকার। 5-10 বছর পর মনে হতে পারে না, এর চেয়েও বেটার জিনিস আছে না। মেডিকেল সায়েন্স ডে বাই ডে এটাকে পরিবর্তন হয়, নতুনত্ব জিনিস বের করে, গবেষণা করে বের করে। তাহলে আগের দিনে যেটা বহুত ওষুধ ব্যান করছে, তা সেই সময় সেই ওষুধগুলো খেত না, যে নো এটা ক্ষতিকর, এর চেয়ে বেটার। আপনাকে ধন্যবাদ মাশুকুর রহমান। মাশুক, আমি যেতে চাই ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা আপনার কাছে। তার আগে কিছু বিষয় জানিয়ে রাখি, আমি কিছুক্ষণ আগেই বলছিলাম একটি বৈঠকের কথা, গত 2রা জুন যে বৈঠকটি হয়েছে, সেখানে 26টি দলের মধ্যে 23টি দল যাচ্ছে ডিসেম্বরে 2025 বা তার আগেই নির্বাচন হোক। শুধুমাত্র 3টি দল, তার মধ্যে উল্লেখযোগ্য যদি অন্যতম বলি এনসিপি এবং জামায়াত ইসলাম, বলছে ভিন্ন কথা। একজন বলছেন 2026-এ নির্বাচন হোক এপ্রিলের দিকে, অন্যজন বলছে জুলাই চার্টার ঘোষণা করে তারপর নির্বাচন চায়। প্রশ্ন হলো, সরকার কি 23টি দলের দাবিকে সম্মান জানাবে নাকি নিজেদের সংস্কার এজেন্ডা বাস্তবায়নে নামে সময় ক্ষেপণ করবে? কি মনে হয় আপনার? আপনাকে ধন্যবাদ স্নেহা, এবং মাসুক ভাইকে অনেক শুভেচ্ছা, দেশ টিভির দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা অগ্রিম। দেখুন, সরকার কি করবে সেটা সিদ্ধান্ত একান্তভাবেই সরকারের হবে। কিন্তু যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, উদ্ভূত একটা পরিস্থিতি, সেইখানে কেন এরকম হচ্ছে সেটা সম্পর্কে আমি বলতে পারবো। যেহেতু সরকারের পক্ষের কোনো
যুক্তি আমাদের কাছে এখনো আসেনি। আমি যদিও মাসুক ভাই অনেক আশাবাদী যে করবেন, কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টা যখন ভাষণ দিবেন তিনি হয়তো বা কিছু বলবেন, কিন্তু আমার মনে হয় এটি একটি ঈদের, হ্যাঁ সেজন্যই বলেছি আমার ধারণা করবেন বলে আমার মনে হয় ঈদের শুভেচ্ছা জানানোর জন্য হয়তো বা প্রধান উপদেষ্টা ভাষণ দিতে পারেন, সম্ভাবনা এটাই বেশি। দেখুন এই যে পুরো জটিলতাগুলো, এই জটিলতাগুলো কেন তৈরি হয়েছে আপনাকে আমি 3টা জিনিস একটু স্মৃতিচারণ করে দিতে চাই। কারণ বাংলাদেশের যেটা হয়েছে, মানুষের স্মৃতিতে খুব সহজে ধুলো পড়ে যায়, খুব সহজে মানুষ ভুলে যায়। তো এই জন্য মাঝে মাঝে কিছু জিনিস মনে করিয়ে দেওয়া খুব জরুরি। খুব দুঃখজনকভাবে এটা খুব সত্য যে আপনি যে বললেন 52টি দল, রাজনৈতিক নিবন্ধিত দল, তারা যখন একটা ইলেকশন যাচ্ছে, অন দ্য কন্ট্রারি অনলি 3টা দল আপনার এই বিষয়ে তারা সময় চেয়েছে, ইসলামিক আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলাম এবং এনসিপি। কিন্তু এটার খুবই দুঃখজনক যে প্রধান উপদেষ্টা জাপানে যে বলেছেন যে একটি মাত্র দল, এটি কেন বলেছেন আসলে আমার কাছে প্রায় মনে হয় যে যে বিষয়গুলো ভীষণ অপ্রয়োজনীয় এই বিষয়গুলো নিয়ে প্রয়াসই কিন্তু বিতর্ক তৈরি হয়। আপনি খেয়াল করে দেখবেন যে এমনকি একদম যখন আন্দোলনটা মানে গণঅভ্যুত্থানের পরপর অল অফ এ সাডেন প্রধান উপদেষ্টা একটা জায়গায় যে বললেন মেটিকুলাসলি প্ল্যান্ড। আই এম ভেরি সরি, আমার কাছে তখনও মনে হয়েছে, আমি এখনো বলতে চাই, এই যে অভ্যুত্থানটা হয়েছিল সেখানে রাজনৈতিক দলগুলোর কোনো প্ল্যান পরিক্রমা থাকতে পারে, তারা পার্টিসিপেট করেছে, কিন্তু একটা গণ অভ্যুত্থান তো জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়। জনগণ তো একটা স্বতঃস্ফূর্ত জায়গা থেকে এখানে পার্টিসিপেট করেছে, এটা একটা অর্গানিক কালেকটিভ একটা মুভমেন্টের অংশ। আপনি যখন দেখেছেন আপনার বন্ধু আহত হয়েছে, আমি যখন দেখছি আমার ছাত্র আহত হয়েছে, শিক্ষার্থী আহত হয়েছে, তখন আমার যে প্রোটেস্টটা, সেই প্রোটেস্টের অংশ কিন্তু ছিল একটা বিচারহীনতার এগেনস্টে অবস্থান করা, একটা অগণতান্ত্রিক মানে যে চর্চা তার এগেনস্টে অবস্থান করা, এবং আমাদের যে ব্রোকেন ইনস্টিটিউশন আছে সেই ব্রোকেন ইনস্টিটিউশনগুলো বিষয়ে কথা বলা। কিন্তু হঠাৎ করে আমরা জানতে পারলাম যে এটা নাকি মেটিকুলাসলি প্ল্যান্ড, যে প্ল্যানের অংশ আমি বা আপনি না। তাহলে এই প্ল্যানের অংশটা কে সেটা কিন্তু আমরা বুঝি নাই। ওই দিনটা থেকে এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে বিতর্কিত করার সুযোগ তৈরি হয়। আপনি একটা অর্গানিক কালেকটিভ মুভমেন্টকে যখন মেটিকুলাসলি প্ল্যান বলে ফেলেন, তখন কিন্তু জনগণ সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তার মানে এটা নির্দিষ্ট সুনির্দিষ্ট পক্ষের আন্দোলনে রূপদান করলো, যেটি আমার কাছে কখনোই মনে হয় না সঠিক একটা আন্ডারস্ট্যান্ডিং। দ্বিতীয়ত কি হলো, আপনি খেয়াল করে দেখবেন এই যে এনসিপি যখন গঠিত হলো, আমি এটা বলতেই চাই, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে এইরকম সুবর্ণ সুযোগ যে হাতছাড়া হয়ে গেল, এই দুঃখ কখনো ঘুচবার নয়। আমরা কিন্তু স্বপ্ন দেখেছিলাম একটা ভীষণ রকমের নতুন নয়া বন্দোবস্ত বলতে যেটা বুঝায়, যেখানে বৈষম্যহীনতা থাকবে না, যেখানে প্রকৃত অর্থে ইনস্টিটিউশনগুলো, বিচার বিভাগ, গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান, এই স্বাস্থ্য খাত, এগুলো খুব ওপেন হয়ে যাবে, মানুষ সুবিধা পাবে। এই যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা চোখের সামনে 1 বছর না যেতে যেতে বিলীন হয়ে গেল। এই দুঃখটা কখন শুরু হয় জানেন? যখন আপনি খেয়াল করবেন যে এই যে রাজনৈতিক দলটি তৈরি হলো এনসিপি, আমি আবারও বলছি খুব প্রত্যাশা ছিল, তারা প্রথমে এখান থেকে বাদ দিল কাদের? খেয়াল করে দেখেন, প্রাইভেট ইউনিভার্সিটি। অথচ এই মুভমেন্টে প্রাইভেট ইউনিভার্সিটির বিশাল একটা ভূমিকা ছিল। 17-18 মধ্যে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণ করে ফেলা হয়েছিল, কিন্তু সেখান থেকে দেখেন তারা চলে গেল। তারপরে এমনকি আমি বলতে চাই মাদ্রাসার যে শিক্ষার্থীরা আছে তারাও এটার গুরুত্বপূর্ণ পার্টিসিপেটর, তারা চলে গেল। সাধারণ যে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আপনার নিশ্চয় মনে আছে ওই যে শিশু রিয়াগপ ছাদের মধ্যে যাকে করা হলো, সেই রিয়াগপের বয়স তো 4, ও কি ছাত্র, ও কি জামাত, ও কি বিএনপি? না না না, সে একটা সাধারণ মানুষ যার মৃত্যু আমাদেরকে স্পর্শ করলো। এই বিষয়গুলোকে সম্পূর্ণভাবে পলিটিসাইজ করে একটি পক্ষ তার ক্রেডিট নিল, এবং খুবই দুঃখজনকভাবে এই সরকার আসার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা খুবই দায়িত্বহীন ভাষায় আমি বলতে চাই, একটা ভীষণ রকমের র্যাডিক্যাল এক্সট্রিমিস্ট গ্রুপের উত্থান আমার এবং আপনার নিরাপত্তাকে সন্দিহান করে দিল। মবের একটা অদ্ভুত ব্যাপার তৈরি হলো, যেটা আমাকে এবং আপনাকে রাস্তাঘাটে চলতে ফিরতে ভয় দেখানো শুরু করলো। দেখুন, কেউ যদি বলে, মাসুক ভাই এখানে আছেন বটে, মাসুক ভাই যদি বলেন যে এই আন্দোলন নির্বাচনের জন্য হয়েছে, আমি বলবো না, এটি নির্বাচনের জন্য আন্দোলনটা হয়নি। এই নির্বাচনের এটা বিএনপি রাজনৈতিক দল, সে কিন্তু বরাবরই এইটা কন্টিনিউয়াসলি চেয়ে আসছেন, কিন্তু এখন একজন সাধারণ জনগণও কিন্তু নির্বাচন চাচ্ছে।
এর কারণটা কি? তার কারণ হচ্ছে আপনার যেই বিদ্যমান ব্যবস্থা ছিল, ওই যে বললাম মানুষ কি চায়, আমি এবং আপনি নিরাপত্তা তো চাই, আমি এবং আপনি তো রাস্তাঘাটে বের হয়ে যে কোনো সময় একটা হেনস্থার শিকার হয় এটা তো চাবো না। আপনি খেয়াল করে দেখেন গত 2 দিন আগে প্রকাশ্য দিবা মানে জাহাজের উপরে লঞ্চের উপরে দুটো মেয়েকে বেল দিয়ে যে মারলো তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হলো। আপনি দেখেন যে আন্দোলন করছে একজন নারীকে লিটারালি দেখা যাচ্ছে, এগুলো কিন্তু ডিপ ফেক না, এটা ভিডিও আপনার সামনে অ্যাভেলেবেল, তাকে লাথি দেওয়া হলো, তাকেও ফুলের মালা দিয়ে বরণ করা হলো। এখন আমি বা আপনি নাগরিক হিসেবে কি চাই জানেন? নাগরিক হিসেবে আমি বা আপনি মনে প্রাণে চাই একটি নির্বাচন ব্যবস্থা দিয়ে ওই যে আনসিস্টেমেটিক সিস্টেম ছিল তাও আসুক। এখন আর আমাদের নাগরিক হিসেবে না নয়া বন্দোবস্তের দরকার নাই রে ভাই। যেই আনসিস্টেমেটিক সিস্টেম, আমি শব্দটা আবার ব্যবহার করছি কারণ আনসিস্টেমেটিক সিস্টেমের মধ্যে আমি জানতাম যে এই রকম একটা বিপদে পড়লে আমি কাকে ফোন করব। জানেন আজকে এখন এমন হয়েছে হাসপাতালে ভর্তি হলে মানুষ বুঝে পায় না, তার জন্য সে তো এই লাগে, সুপারিশই লাগে, কিন্তু সে জানে না আগে জানতো যে আমি কাকে নক করলে আমাদের অ্যাড্রেস করার জায়গাটা সেটাও পর্যন্ত নেই। আপনাকে ধন্যবাদ স্নিগ্ধা রেজওয়ানা। আপনার কথায় আমরা আবারও ফিরে আসবো, একটা ছোট বিরতি নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবে না, সঙ্গে থাকুন, ফিরবো আলোচনায়। সুপ্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যায়। আমরা ফিরবো আলোচনায়। আমি আবারও যেতে চাই ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা আপনার কাছে, যে বিষয়টি নিয়ে আপনি বলছিলেন। তার আগে আপনার কথা ধরে আপনাকে একটি প্রশ্ন করছি। আপনি বলছিলেন যে তাদের অন্তর্বর্তী সরকারের অনেক কিছু স্পষ্ট নয়, কিন্তু তারা তো ক্লিয়ারলি স্টেটমেন্ট দিচ্ছেন যে সংস্কার করেই নির্বাচন। তারা বেশ কিছু সংস্কারের কথা উল্লেখও করছেন। আপনি কি কোনো সংস্কার দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, সংস্কার করেই নির্বাচন আবারও বলেছি যে আপনার কিন্তু প্রায় 10 মাসের উপরে চলে গেছে, এটা জুন মাসে আমরা আছি। সো সংস্কার করেই নির্বাচন যদি সত্যি সত্যি করা সম্ভব হতো, নাগরিক হিসেবে এর থেকে খুশির কিছু আমাদের থাকতো না, মানে ভীষণ রকমের আনন্দের খবর হতো সেটা। কিন্তু ওই যে আমি আপনাকে যেটা বলছি যে সংস্কারের প্রক্রিয়া দুটো জিনিস, একটা হচ্ছে যে কিছু সংস্কার আপনার একেবারে সমাধান করা সম্ভব, আর কিছু সংস্কার কিন্তু আপনার চলমান প্রক্রিয়া, অর্থাৎ এটি কিন্তু এমন না যে আজকে এটুকু রিফর্ম করলাম কালকে শেষ, সোসাইটি তো পরিবর্তনশীল। সো সংস্কার কিন্তু সিচুয়েশনের অনুযায়ী নতুন নতুন শেপে আসবে। কিন্তু যেমন মনে করেন নির্বাচন সংক্রান্ত যে সংস্কারগুলো, হ্যাঁ, এটা করা খুব জরুরি, কারণ আপনি এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। আবার আপনি যেটা বলছেন যে অন্যান্য যে সংস্কার, বিচার বিভাগের সংস্কার এত সহজে করা সম্ভব, আর যদি বিচার বিভাগের সংস্কার এত মানে সত্যি সত্যিই সম্ভব হতো, তাহলে কি এই অল্প কদিনের মাঝেই আমরা বিচার বিভাগের বিভিন্ন যে রায় হচ্ছে সেটি নিয়েও কি জনমনে প্রশ্ন আসেনি? তাহলে এই যে ব্যাপারগুলো তো খুব আপেক্ষিক এবং সময়ে সাপেক্ষ। বিচার প্রক্রিয়া কিন্তু পৃথিবীর কোনো বিচার প্রক্রিয়া র্যাপিড ফায়ারে হয় না, হওয়া উচিত না, কারণ আপনার এখানে স্বচ্ছতা থাকতে হবে। এখন আপনি এটা বলছেন বটে, কিন্তু আমি মনে করি যে সংস্কার কমিশনগুলো যে আপনার এতগুলো রিপোর্ট দিল, সেই রিপোর্টগুলো তো আছে, সেই সংস্কার কমিশনের রিপোর্ট অনুযায়ী ফার্দার যে সিদ্ধান্তটা, সেই সিদ্ধান্তটা এই মুহূর্তের কনটেক্সটে দাঁড়িয়ে আমাদের মনে হয় যে নির্বাচিত কোনো একটা সরকারকে দিয়ে দিলে আমরা জনগণ একটু হাঁপ ছেড়ে বাঁচি। কেন এই কথাটা আবারও বলছি, যদি দুটো জিনিস করতে পারতো আজকে এই কথাটা কিন্তু আমরা বলতাম না। আপনার মনে আছে ফখরুদ্দিনের সরকার, মঈনুদ্দিনের সরকার, সেই সময়টা কিন্তু ওটা কিন্তু অবৈধই একটা সরকার ছিল, কিন্তু ওই সময় কিন্তু আমরা মানে জনগণ প্রথম দিকে খুব মারাত্মক একটা স্যাটিসফ্যাকশন ছিল, মানুষ রাস্তায় টাকা ফেলে চলে যাচ্ছে, এরকম নানা কিছু। কিন্তু এই সরকারটি আসার পরে এরকম কিছু তো হয়ই নাই, উল্টা যে অপ্রত্যাশিত ঘটনার ব্যাপারগুলো এত বিশদ যে সেই জায়গাটা থেকে আমাদের কাছে এখন মনে হয় যে সংস্কারের নামে মূলত কালক্ষেপণ করা হয়, 1। 2, বিচারের নামে, বিচার তো অবশ্যই হবে, বিচার চাইনি বাংলাদেশের কোন জনগণ বলবে? এই সরকারকে সমর্থন করে না এরকমও কিন্তু জনগণ নাই, সবাই কিন্তু সমর্থনই করছে, কিন্তু ধৈর্য হারা হচ্ছে। ধৈর্য হারার মূল কারণ কি? আমরা স্পষ্টত বুঝতে পারি যে আপনি একটা বিশেষ পক্ষর দিকে আপনার এক ধরনের কি বলবো
স্নেহপরায়ণতা বলেন বা দুর্বলতা বলেন, এটা দেখা দৃশ্যমান আপনার চোখের সামনে একদম স্পষ্টত। এই যে ফেভারিটিজম করা, ফেভারিটিজমের কত কত উদাহরণ আপনাকে দেওয়া সম্ভব। এক নম্বর উদাহরণ, আপনি দেখেন যে 144 ধারা সকল রাজনৈতিক দলের জন্য কার্যকর থাকবে, কিন্তু এনসিপি নেতারা যখন 144 ধারা ভঙ্গ করে যমুনাতে চলে গেল, তাদেরকে কিছু করা হলো না, অথচ অন্যান্য বাম সংগঠন, মাদ্রাসার স্কুলের টিচারদের আন্দোলন, তাদেরকে লাঠিপেটা করে পুলিশ করে ছেড়ে দেওয়া হলো। আচ্ছা, 2 নাম্বার, আপনি দেখেন যে কোনো কথা নাই বার্তা নাই, এই যে মাসুক ভাই আছে, মাসুক ভাই কি উপদেষ্টাদের মনে করেন যে আসিয়া যখন মারা গেল হেলিকপ্টারে একটা সিট পেলো, মাসুক ভাই ওটা চলে যাবেন? না না, কে গেলেন? সার্জিস আলম গেলেন। তার মানেটা কি? এর মানে এটা তো হওয়ার কথা না। আপনি তো একটা রাজনৈতিক উপদেষ্টা, তার মতো করে যাবে। আপনি কে? আপনি কিভাবে সেটাতে আসে? তাহলে আপনাকে 100টি গাড়ি বহর নিয়ে তার 100টি গ্রামের গাড়ি বাড়িতে বহর গেল। নিয়ে গেল। সবচেয়ে বড় ভয়ঙ্কর যে জিনিসটা আমি বলতেই চাই, দেখেন আজকে আমাদের তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ এসেছে 300 কোটি টাকা তার পিএ বিরুদ্ধে অভিযোগ। তারপরে দেখেন নাহিদ ইসলামের পিএর বিরুদ্ধে অভিযোগ আসছে 150 কোটি টাকা। আপনাদের মনে আছে শেখ হাসিনার পিয়ন, শেখ হাসিনার সংবাদ সম্মেলনে বলেছিল আর পিয়নের 400 কোটি টাকা। তখন আমরা কিন্তু সেটা নিয়ে মারাত্মক ক্রিটিক্যাল হয়েছে যে কিভাবে এটা কথাটা বলেন, কারণ আপনাকে তো সেটা দায় নিতে হবে, প্রশ্ন করতে হবে। কিন্তু তার থেকেও ভয়ঙ্কর কি জানেন? শেখ হাসিনার পিয়ন 15 বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকার পরে 400 কোটি টাকা ইনকাম করেছে। আর আমাদের এই তরুণ উপদেষ্টাদের মাত্র 9 মাসে তাদের পিয়েরা 350 কোটি টাকা, 150 কোটি টাকা যখন তাদের বিরুদ্ধে অভিযোগ আসে, তখন জনগণ হিসেবে সংস্কার বলেন আর কোনো কিছুই, যেটা আবারও বলছি, আনসিস্টেমেটিক সিস্টেমে আমাদের ফেরত দেন, আমার জানমালের নিরাপত্তা দেন। আমি আপনাকে ধন্যবাদ স্নিগ্ধা রেজওয়ানা। আপনার একটি বিষয় নিয়ে আপনার কাছে আরেকবার ফিরবো, আপনার কথার বিষয়টি নিয়ে। আমি এই মুহূর্তে যেতে চাই খন্দকার মাশিকুর রহমান আপনার কাছে। আপনার কাছ থেকে আমার যে প্রশ্ন সেটি হচ্ছে, প্রথমত আমরা জানতে চাইবো যে ঈদের পরে আসলে নির্বাচন ঘিরে যে শক্ত অবস্থান তৈরির ক্ষেত্রে বিএনপি কি ভাবছে, কি পদক্ষেপ নেবে, সেই সাথে ডক্টর স্নিগ্ধা রেজওয়ানার কথা ধরে একটি প্রশ্ন, সেটি হচ্ছে আমরা বিগত সরকারকে দেখেছি 15 বছরে তাদের রাজনীতি দেখেছি, তাদের দোষরত্ব দেখেছি, তাদের অবস্থান দেখেছি, পিয়ন 400 কোটি টাকার মালিক হতে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন 9 মাসের মধ্যে 300-400 কোটি টাকার মালিক হতে, পিয়ন বা পিএস। আমাদের অনেকটা প্রত্যাশা ছিল বিগত সরকার পতনের পর হতে এবার ভালো কিছু হবে। এরপরে যদি আমরা বিএনপির উপরে সাধারণ জনগণ ভরসা করে, আসলে তখন তার দৃষ্টিভঙ্গি প্রেক্ষাপটটা কেমন হবে, কিভাবে ভরসা রাখতে পারি আমরা? আমি শেষের টুক দিয়েই শুরু করি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর সাহেব যেটা বললেন, এনসিসিবির মন্ত্রীর এপিএস এত টাকার মালিক, ফ্যাসিস্টের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি তো নিজেই বলেছেন। একটা আমি প্রায়শই বলেছি, দুর্নীতি বিগত দিনে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তাহলে বাংলাদেশ কখনোই দুর্নীতি মুক্ত হবে না? আমি বলি থাকবে। আওয়ামী লীগের 15.5 বছর দুর্নীতির ব্যাখ্যা দিতে হলে টকশো সারাদিন করতে হয়। শুধু এইটুকুই বলবো, ফরিদপুরে একটা পর্দা 37 লক্ষ টাকা, একটা চারা গাছ 5 লক্ষ টাকা, বালিশ। একটা করোনার সময় দেখেন, তখন মানুষ না মানবিক গুণাবলীর মানুষ ছিল, সেইভাবেও করেছে। সেখানে একটা পাউরুটি 2500 টাকা। এই মাসুক, আমি একটু বলতে চাই, এই বিষয়গুলো আমাদেরকে অনেকটা আমাদের মনোবল ভেঙে দিয়েছে। নতুন প্রজন্ম যখন আসলো, যখন আসলো, আমাদের অনেক বড় প্রত্যাশা ছিল, সেটিও ভেঙে গেছে। বিএনপির উপর কতটা ভরসা? না, আমি এখানেই আসি। তারপর শেখ হাসিনা নির্বাচনের সমাধান, তারপর প্রধানমন্ত্রীর কর্মচারী এত টাকা, তার মাঝখানে কত কি হয়েছে। আবার এটা হওয়ার পর 5ই আগস্টের পর আওয়ামী লীগের মতো একটা প্রাচীন দলের সকল পার্লামেন্টের মেম্বার যারা হয়েছে, মন্ত্রী, বাইতুল মোকাররম ইমাম, এমনকি জেলার নেতারাও পালিয়ে যায়। আমি একটি রাজনৈতিক দলের সামান্য কর্মী হিসাবে আমারও তো একটা প্রত্যাশা, আমি কিছু পেলাম না, দেশটা অন্তত একটা জায়গায় আসুক, হ্যাঁ, দেশটা একটা সিস্টেমে আসুক, আশা করেছিলাম। এই টাকা কার বলেন? জনগণের। এই টকশোর আশেপাশে কিছু কাজ করে না, এরাও কিন্তু ট্যাক্স দেয়।
সেই একটা জায়গা অন্তত পক্ষে আসুক। এই 5 তারিখের পর অন্তত পক্ষে একটা শিক্ষা আমরা নেব, হবে শিক্ষা, এমনটাই আশা ছিল। আমি আশাবাদী লোক হলেও আমি হতাশ হবে না। বিশ্বাস করেন আর না করেন হবে না। কিভাবে হয় এত টাকার মালিক? এবং এই যে এনসিসিবি এখনো এরা নিবন্ধিত দল নয়, তারা তাদের নেতা কর্মী যারা দায়িত্বে আছে তাদের নামে যা শোনা যায়, তাহলে কি শিখলাম আমরা বলেন তো? কি শিখলাম? আমি হতাশ, হবে না। আসেন এখন এরকম যদি হতো এই নেতারা এই রাষ্ট্রের এত বড় কাজ করেছে, দিনের শেষে তাদের ভাত নাই, আমি তাদের স্যালুট করতাম। সেটা তো হলো না। আমি যখন এটা করি, আপনার মনে আছে ক্লিনটন একটা নারী কেলেঙ্কারিতে পড়েছিল, ওখানে চাকরি করতো, ঝড় পড়লো, আমি শুরু করলাম একটু জানার জন্য, চেষ্টা করলাম লেখাপড়া। আমেরিকার মধ্যে সেটা কোনো আমেরিকায় হলো আমি করব, আমার রাষ্ট্রনায়ক করতে পারবে না, আমার সরকার প্রধান করতে পারবে না, আমি করবার সে করতে পারবে না, তাহলে কিছু থাকে না। এনসিসিবির এপিএস আপনি আমাকে আমি তো ক্ষমতার কাছাকাছি দেখেছি ক্ষমতা, এপিএস করতে পারে নাকি? মন্ত্রী অজান্ত হতে পারে নাকি? এক একজন আপনার এলজিডি চিফ ইঞ্জিনিয়ার 16 কোটি টাকা পোস্টিং হয়েছে, এক ব্যাংকের এমডি হয়েছে এত কোটি টাকায়। তাহলে ক্ষমতা আছে নাকি মন্ত্রী জানা ছাড়া? তো এই যদি হয় তাহলে কি হবে? আপনার অগস্ট বিপ্লব আমাকে কি শিক্ষা দিল বলেন? খন্দকার মাসুকুর রহমান মাসুক, আমি আপনার কাছে আবারও ফিরবো, একটা ছোট বিরতি নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছে আরো একটি বিরতি, কোথাও যাবে না, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যায় ফিরছে আলোচনায়। আমি আবারও যেতে চাই খন্দকার মাসুকুর রহমান মাসুক আপনার কাছে, যে বিষয়টি বলছিলাম, জানতে চাইছিলাম যে ঈদের পরে রাজনীতির পরিবেশটা কেমন হবে বলে মনে করছেন? নির্বাচনকে ঘিরে যে শক্ত পজিশন আপনারা ধরে রাখতে চান, সেক্ষেত্রে কি কি পদক্ষেপ থাকতে পারে বিএনপির পক্ষ থেকে নির্বাচন নিয়ে? আমি তার পূর্বে একটু বলি, প্রফেসর সাহেব একটা কথা বলছিলেন, প্রধান উপদেষ্টা জাপানে গিয়ে বলেছেন একটি দল শুধু নির্বাচন চায়। হ্যাঁ, ডিসেম্বরে নির্বাচন চায় একটি দল। হ্যাঁ, একটি দল উনি কাকে বুঝিয়েছেন? জনগণ বুঝেছে। আপনি বলেন তো বাংলাদেশের নিবন্ধিত অবন্ধিত কত দল? আমি বলতে পারবো না। উনি বিএনপিকে বুঝিয়েছেন। না বুঝেছি, ধরেন না, বাংলাদেশের নিবন্ধিত অনিবন্ধিত কতগুলো দল আমি বলতে পারবো না। এইখানে যারা আছে জিজ্ঞেস করেন কয়টা দলের নাম জানে? সাধারণত মানুষ 5-6টা দলের বেশি নাম বলতে পারবে না। আচ্ছা, সংখ্যায় দিয়ে যদি আপনি বিবেচনা করেন হবে? ওই লেভেলের থেকে লোক এই কথা বলতে পারবে না। সংখ্যার বিবেচনা এটা হবে না। ধরেন আমরা ফ্যাসিস্টের সময় যে টকশোগুলো করেছিলাম, আমরা বলেছিলাম বিএনপিকে বাদ দিয়ে ক্ষমতায় যাওয়া যায়, ইলেকশন করা যায়, কিন্তু সেটা ক্রেডিটেবল একটা প্রতিযোগিতামূলক ইলেকশন হবে না। আবার এরকম অনেক দলকে বাদ দিয়ে ক্ষমতায় যাওয়া যায়, হয় না। এটা সব দলের ক্ষেত্রে প্রযোজ্য না। বুঝতে হবে কারা সংখ্যাগরিষ্ঠ মানুষের নেতৃত্বে আছেন। হ্যাঁ, ওনার লেভেলে এই কথাটা বলা ঠিক হবে না। তারপর উনি 2 তারিখে যে ডাকছিলেন, তখন 29টা দলের মধ্যে 26টা না কয়টা দলই বলছে নির্বাচন চাবে না কেন? আমরা বলেন, আপনি এই যে আপু যে বলছেন যে নির্বাচনের জন্য আন্দোলন হয় নাই, এই কথাটা সম্পূর্ণভাবে একমত হতে পারি না। আমি কি কারণে বলবো? আপনার খেয়াল আছে 14 সালে যে নির্বাচনটা হয়েছিল, 2014 সালে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়। সরকার গঠন করতে 151 জন পার্লামেন্টের মেম্বার দরকার। এই আমাদের মতো দেশ বললাম কেন, এইসব দেশে নির্বাচন পাগল লোক অনেক আছে, দলের নমিনেশন না পেলেও দাঁড়াই যায়। সেখানে যদি ধরেন
তত্ত্বাবধায়ক সরকারটা উঠিয়ে দিল পঞ্চম সংশোধনীর মাধ্যমে। এই সরকার আপনার খেয়াল আছে কিনা তত্ত্বাবধায়ক সরকারের এইটা সংসদে সংবিধানে থাকবে কি থাকবে না, সকল দলের সকল দলে একটা এটা প্রতিনিধি করেছিল। আওয়ামী লীগ একটা কমিটি করেছিল, আওয়ামী লীগ তারাও দল হিসেবে ওখানে গিয়ে বলছে না তত্ত্বাবধায়ক সরকার দেখা দরকার। এবং এটা তখন সুপ্রিম কোর্টে যাওয়ার পর তারাও ওখানে সবাই বলেছেন। কিন্তু এই সরকার তত্ত্বাবধায়ক সরকারের প্রথাটা উঠিয়ে দেওয়ার পর তারপরে তো আন্দোলন সঙ্গে আমরা বললাম তত্ত্বাবধায়ক সরকার নেতৃত্ব ইলেকশনে যাব না। কেন বললাম? যদি তত্ত্বাবধায়ক সরকার থাকতো আমরা নির্বাচনে যেতাম। যদি নির্বাচনে আমরা যেতাম ফ্রি অ্যান্ড ফেয়ার, এটা বাংলাদেশের অর্থে বোঝানো যায়, সেখানে যদি হতো কি হতো, হয় বিএনপি ক্ষমতা, বিএনপির নেতৃত্বে যারা 4 দলীয় বা 20 দলীয় বা যত আমার দৈক্য হতো তাদের নেতৃত্বে ক্ষমতায় যেত, অথবা আওয়ামী লীগ ক্ষমতায় যেত, এই গ্রুপ বিরোধী দলে থাকতো অথবা এই গ্রুপ বিরোধী দলে থাকতো। খন্দকার মাসুকুর রহমান মাসুক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। 24 হতো বলেন আপনি, হতো 24 হতো না। মাসুকুর রহমান মাসুক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমাদের সময় একদম কম। ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, এই যে ভোটের অধিকার আপনি আমার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছেন বিধায় এই আন্দোলনটা চলছে এতদিন। হ্যাঁ, গণতান্ত্রিক অধিকার, হ্যাঁ চূড়ান্ত ফলাফল ওখানে বৈষম্যমূলক আন্দোলন হোক, কিন্তু এতদিন তো আন্দোলন হয়ে আসছিল। জি, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে গণতান্ত্রিক অধিকার কিন্তু কেবলমাত্র এবং কেবলমাত্র নির্বাচন না। আমার মাঝে মাঝে এটাও মনে হয়, আমি এই পর্বে এতটুকুই বলতে চাই যে দেখেন, আপনি আপাতত সমস্যার সমাধান হিসেবে যদি কেউ ভেবে নেয় যে একটি নির্বাচন হবে, এটা কিন্তু আপৎকালীন যে সমস্যার সমাধান, এটা কিন্তু পার্মানেন্ট কোনো সলিউশনের দিকে আমরা যাচ্ছি না। আমরা যেটা খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা তো খুব সত্য, আমি খুব আশাবাদী হই। আপনি দেখবেন যে বিএনপির অনেক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, ভীষণ রকমের চাঁদাবাজির অভিযোগ, এবং এটা আসার বিষয় যে আবার সেই চাঁদাবাজির অভিযোগ যদি যায়, আমরা দেখেছি রিসেন্টলি বিএনপির চেয়ারপারসন যিনি আছেন তিনি আবার তাদেরকে সতর্ক করেছেন, কাউকে বহিষ্কার করেছেন। এমনকি রিসেন্টলি বরকতুল্লাহ ভুলু এবং শামসুজ্জামান দুদুর বিভিন্ন যেটা অপ্রীতিকর বক্তব্য, তার এগেইনস্টেও কিন্তু তাদেরকে চিঠি ইস্যু করা হয়েছে। এগুলো আমাদেরকে আশা জাগায়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি এটা বলতে চাই যে বিএনপি আসলে, মানে ধরে নিচ্ছে আপাত দৃষ্টিতে, যদি বিএনপি আসে সকল সমস্যার সমাধান হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। শুধু বিএনপি কেন, পৃথিবীর কোনো রাজনৈতিক দলই আপনার কোনো সাথে বসে মসনদে বসলে সকল সমস্যার সমাধান হয়ে যায় এরকম না। প্রতিপক্ষ খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আমি এটা খুব মনোযোগ দিয়ে বলতে চাই। আমার কিন্তু মাঝে মাঝে মনে হয় বাংলাদেশের বাম সংগঠনগুলোকে আমি মানে তারা কেন বিরোধী দলের একটা জায়গা নিতে পারবে না, বা এই এনসিসিপি, যা বারবারই বলছি, আমার এবং আপনার মধ্যে যদি বাহাস না হয়, তর্ক না হয়, যদি আপনি সবাই জি হুজুর করি, তাহলে কোনো সৃষ্টি হবে না। বাহাসটা হতে হবে, তর্কটা হতে হবে, এবং একটা শক্তিশালী বিরোধী দল থাকাটা গণতান্ত্রিক চর্চার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যেটি কোনো এক অদ্ভুত কারণে আমাদের এই চিন্তার মধ্যে নাই। যে কারণে আপনি দেখবেন যে যেটা হয়েছে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে, এটা তো বলা বহু বাহুল্য যে আপনি যে মাসুক ভাই যে বলছিলেন যে 14 নির্বাচন সুজাতা সিং না আসলে হতো না, এবং এর পরবর্তীতে 18 যে নির্বাচন, সেখানে তো বিগত যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন তার উপর আস্থা রাখতে। তখন দেশ ও জাতি দেখেছে আস্থার পরিণতিটা কি হয়। কিন্তু এই যে বাংলাদেশের অভ্যন্তরীণ জটিলতার ভিতরে বাহিরের দেশের একটা ইন্টারফারেন্স ভীষণভাবে দেখা যাচ্ছে, এটা কিন্তু আমাদের জন্য খুব অ্যালার্মিং। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি বাংলাদেশের অভ্যন্তরীণের ভিতরেই থাকাটা খুব জরুরি ছিল, কিন্তু সেটি না করে কখনো আপনি দেখবেন যে ইন্ডিয়ার প্রভাব, কখনো আমেরিকার প্রভাব, আবার কখনো কখনো চীনের প্রভাবের দিকে আমাদের রাজনৈতিক দলগুলো যে সাপোর্টটা চায়, এই চর্চাটা থেকেও কিন্তু সতর্ক হওয়া খুব। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, ধন্যবাদ জানাচ্ছি খন্দকার মাসুকুর রহমান মাসুক, আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের দেশ সন্ধ্যার আয়োজনে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে, থাকবো নতুন কোনো বিষয় এবং আলোচনা নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।